তো অনার্স ফোর্থ ইয়ারের লিটারারি ক্রিটিসিজমে আমাদের একটি বিষয় রয়েছে দ্য স্টাডি অফ পোয়েট্রি, যেটি লিখেছেন ম্যাথিউ আর্নল্ড। তো আজকে আমরা এর সম্পূর্ণ বিষয়বস্তু দেখব। এই বইতে তিনি পোয়েট্রি সম্পর্কে কি কি বলেছেন সেই বিষয়গুলি আমরা খুব ভালোভাবে দেখব। আমাদের যেহেতু পরীক্ষা আর বাকি আর বেশি নাই, মনে হয় 1.5-2 মাস আছে। তো যাতে আমরা খুব দ্রুত এটা কমপ্লিট করতে পারি, সেজন্যই আমরা আজকে খুব সুন্দরভাবে মেইন বিষয়গুলো বোঝার চেষ্টা করব। তো চলো শুরু করি। ঠিক আছে। দ্য স্টাডি অফ পোয়েট্রি লিখেছেন দ্য ম্যাথিউ আর্নল্ড। ম্যাথিউ আর্নল্ড 1822 সালে জন্মগ্রহণ করেন। 1888 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মানে তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগে এবং কি বলে 19 শতকে তিনি জন্মগ্রহণ করেন এবং 19 শতকেই তিনি মারা যান। তিনি ছিলেন একজন প্রখ্যাত কবি ও সমালোচক। তার বিখ্যাত প্রবন্ধ হচ্ছে দ্য স্টাডি অফ পোয়েট্রি, মানে ক্রিটিক্যাল একটা রাইটিং ছিল এটা। এই সাহিত্যের যে এই সাহিত্যের পিসটি হচ্ছে পরবর্তীতে তার এই যে দ্য স্টাডি অফ পোয়েট্রি এই প্রবন্ধটি একটি সবথেকে মানে বিখ্যাত হয়ে ওঠে, সমালোচনার ক্ষেত্রে একটি মৌলিক কাজ হয়ে ওঠে। এই প্রবন্ধে আর্নল্ড দেখাতে চেয়েছেন কবিতা শুধু আহ এতটুকু আর কি, এই কাহিনীগুলো আছে, মানে এইখানের কথা আমি বলতেছি। এই প্রবন্ধে আর্নল্ড দেখাতে চেয়েছেন কবিতা শুধু বিনোদন নয়, বরং জীবনের গভীর বিশ্লেষণ। ভবিষ্যতে কবিতা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবে। এরপর দেখা যায় পোয়েট্রি অ্যাজ ক্রিটিসিজম অফ লাইফ। এই যে দ্য স্টাডি অফ পোয়েট্রি এই বইতে একটা বিষয়বস্তু আছে, মানে যে বিষয়গুলো নিয়ে কবি আলোচনা করেছেন সেই বিষয়গুলো নিয়ে আমি এখন তোমাদেরকে বুঝিয়ে বলবো তিনি আসলে কি বলতে চেয়েছেন। যেমন এই দ্য স্টাডি অফ পোয়েট্রিতে এই পোয়েট্রি অ্যাজ এ ক্রিটিসিজম অফ লাইফ এই বিষয়টা তিনি উল্লেখ করেছেন। আর্নল্ডের সবচেয়ে বিখ্যাত উক্তি হচ্ছেন পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ। এটা একটা কোটেশন কিন্তু। এর ব্যাখ্যা হিসেবে আমরা বলতে পারি কবিতা জীবনের সত্য জীবন কবিতা জীবনের সত্য, অভিজ্ঞতা ও বাস্তবতাকে বিশ্লেষণ করে। শুধু কল্পনা বা সৌন্দর্য নয়, বরং জীবনের অর্থ খুঁজে বের করে। এরপরে যদি আমরা দেখি উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলো মানুষের জীবনের গভীর সত্য তুলে ধরে। জন মিল্টনের কবিতায় ধর্ম, নৈতিকতা ও মানব জীবনের প্রশ্ন উঠে আসে। তাহলে তো আমরা বলতেই পারি যে পোয়েট্রি অ্যাজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ। এই একটা ওনার উক্তি ছিল এই বইতে। আরটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ পোয়েট্রি, মানে কবিতার যে কি গুরুত্ব তিনি সেটা বোঝানোর জন্য এই উল্লেখ করেছেন যে আসলে আহ মানে কবিতার গুরুত্বগুলো তিনি উল্লেখ করেছেন তার বইতে, দ্য স্টাডি অফ পোয়েট্রি বইতে। তিনি বলেন, মানে আর্নল্ড মনে করেন ভবিষ্যতে কবিতা ধর্মের জায়গা নিতে পারেন। নাউজুবিল্লাহ। যাই হোক, তিনি এটা মনে করেন যে পোয়েট্রি উইল রিপ্লেস রিলিজিয়ন ইন দ্য ফিউচার। তার কারণ কি? বিজ্ঞান ও ধর্মের প্রতি মানুষের বিশ্বাস কমছে। মানুষ মানসিক শান্তি ও সত্য খুঁজছে। আর রোল অফ পোয়েট্রিতে আমরা পাই গিভস কমফোর্ট অ্যান্ড কনসোলেশন। দেখো, পোয়েট্রি একটা রোল রয়েছে, রোলটা হচ্ছে কি যে এটা আমাদেরকে শান্তি দেয়, প্রশান্তি দেয়, তারপরে বিভিন্ন আহ এই আমি একটু আগেই বলছি যে সান্ত্বনা দেয়, জীবনকে ব্যাখ্যা করে, নৈতিক শিক্ষা দেয়। এটা হচ্ছে রোল অফ পোয়েট্রি। আর রিজন গুলো ছিল, এই রিজন গুলো তো আমরা বলছি। আচ্ছা দেখো, হাই ট্রুথ অ্যান্ড হাই সিরিয়াসনেস। High truth and high seriousness. According to Arnold,
গ্রেট পোয়েট্রি মাস্ট হ্যাভ হাই ট্রুথ। আর্নল্ডের মতে কবিতার প্রধান বৈশিষ্ট্য হলো হাই ট্রুথ, উচ্চ সত্য, জীবনের বাস্তব ও গভীর সত্য প্রকাশ করে কবিতা। হাই সিরিয়াসনেস, গভীরতা বা গাম্ভীর্য, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা। তো দেখো, হাই সিরিয়াসনেস, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা। এর সে বিশ্বাস করতেন দ্য বেস্ট পোয়েট্রি হ্যাজ হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস, যে যে কবিতাগুলো সব থেকে ভালো সেগুলোর ভিতরে রয়েছে উচ্চ সত্য এবং উচ্চ গাম্ভীর্যতা বা গভীরতা। এক্সাম্পল হিসেবে তিনি বলেন হোমারের ইলিয়াদের কথা উল্লেখ করেন, ডান্টে আলিজেরিয়ের ডিভাইন কমেডি উল্লেখ করেন। ঠিক আছে, ডান্টে আলিজেরি এর ডিভাইন কমেডি উল্লেখ করেন, হোমারের ইলিয়াদকে উল্লেখ করেন। তারপরে 4 নম্বরে দেখো দ্য টাচস্টোন মেথড। উনি টাচস্টোন মেথড নিয়েও এখানে বলেছেন। টাচস্টোন মেথড, টাচস্টোন মানে হচ্ছে একটি মানদণ্ড। আর্নল্ড বলে ভালো কবিতা বিচার করতে হলে গ্রেট পোয়েটস এর কিছু বিখ্যাত লাইনকে মানদণ্ড হিসেবে ব্যবহার করতে হবে। এর কাজটা কি হবে? মহান কবিতার কিছু লাইন মনে রাখো, নতুন কবিতার সাথে তুলনা করো, মিল থাকলে বুঝবে এটি ভালো কবিতা। বুঝছো? তো টাচস্টোন মেথড সম্পর্কেও তিনি এখানে বলেছেন। এই প্রসেসটা কি বলছে, যে মহান যে কবিরা থাকবে তাদের লাইনগুলো মনে রাখতে হবে, সেই নতুন কবিতার তুলনা করতে হবে এবং মানে মানদণ্ড হিসেবে ওই কবিতার লাইনগুলোকে ব্যবহার করতে হবে। যদি মিল থাকে বা তুলনা করার পর যদি আমরা বুঝতে পারি যে এই লাইনগুলো আসলে মিল রয়েছে, তাহলে এটা একটা ভালো কবিতা। তিনি এই টাচস্টোন মেথডের কথা বলেছেন। তারপরে গ্রেট পোয়েটস ছিল যাদেরকে আমরা টাচস্টোন হিসেবে ব্যবহার করতে পারি, তাদের মধ্যে হলেন হোমার, ডান্টে আলিজেরি, উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন। এরা অনেক বিখ্যাত বিখ্যাত লেখক। তো এদেরকে আমরা ব্যবহার করতে পারি। দেখো, হোমার কিন্তু একজন গ্রিক ট্রাজেডিয়ান, মানে বিখ্যাত একজন না সরি, উনি মহাকাব্যিক লেখক, মানে ট্রাজেডি লিখেছিলেন ইলিয়াদ, মানে ইলিয়াদ ট্রাজেডি তিনি লিখেছিলেন এবং উনি একজন মহাকাব্যিক। এবং ডান্টে আলিজেরি, উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন, এরা প্রত্যেকেই খুব বিখ্যাত। ঠিক আছে, তো তাদেরকে টাচস্টোন হিসেবে আমরা ব্যবহার করতে পারি এবং মানে তাদের কবিতাগুলোকে, তাদের লেখাগুলোকে আমরা টাচস্টোন মেথড হিসেবে, মানে টাচস্টোন হিসেবে ব্যবহার করতে পারি, মানে মানদণ্ড। এরপর দেখো সিগনিফিকেন্স, গুরুত্ব। কবিতা বিচার করার একটি নির্ভরযোগ্য উপায় ব্যক্তিগত পক্ষপাত কমায়। যদি আমরা এগুলোকে মানদণ্ড হিসেবে ব্যবহার করি তাহলে এই যে কবিতা বিচার করার নির্ভরযোগ্য উপায় একটি, আর হচ্ছে ব্যক্তিগত পক্ষপাত কমাবে এটা। তিনি 5 নাম্বার একটা বিষয় বলছে যে দ্য থ্রি এস্টিমেটস, তিনটা এস্টিমেট সম্পর্কে তিনি বলছেন, মানে 3 ধরনের বিচার সম্পর্কে বলেছেন। আর্নল্ড বলেন কবিতা বিচার করতে আমরা সাধারণত 3 ভাবে ভুল করি। একটা হচ্ছে হিস্টোরিক এস্টিমেট, একটা হচ্ছে পার্সোনাল এস্টিমেট, আর একটা হচ্ছে কি বলে রিয়েল এস্টিমেট। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কেন? কারণ হিস্টোরিক এস্টিমেট যদি আমরা করি তাহলে, মানে বিচার করি হিস্টোরিক উপায়ে, তাহলেও আমাদের ভুল হবে। পার্সোনাল এস্টিমেট করলেও আমাদের ভুল হবে, কিন্তু রিয়েল এস্টিমেট যেটা আসলে রিয়েল, সেটা করলে কিন্তু কোনো ভুল নাই, মানে সঠিকটা বিচার হবে। এখন দেখো হিস্টোরিক এস্টিমেট বলতে কি তিনি কি বুঝেছেন? কবিতাকে তার সময় ও ইতিহাসের ভিত্তিতে বিচার করা। এর সমস্যা হচ্ছে পুরানো পুরনো বলে ভালো মনে হয়, কিন্তু সব সময় ভালো হয় না পুরনো জিনিস। তারপরে পার্সোনাল এস্টিমেট হচ্ছে নিজের পছন্দ অনুযায়ী বিচার। এর সমস্যা রয়েছে ব্যক্তিগত অনুভূতি প্রভাব ফেলে, সঠিক বিচার হয় না। আর যদি আমরা বলি রিয়েল এস্টিমেট সম্পর্কে, এটা আসলে সঠিক ব্যাপার, কারণ বাস্তবিক বিচার করাই হচ্ছে সব থেকে ভালো না? যে একটা কবিতা কেউ লিখছে, তার বাস্তবসম্মত যে বিষয়টা, মানে বাস্তবসম্মতভাবে তার ওইটাকে বিচার করা, যে এটা এতটা ভালো বা এটা এতটা খারাপ, বা এটার গুরুত্ব এতটা বেশি, আমরা এটা ব্যবহার করলে, মানে এই কবিতাটা পড়লে আমাদের এতটা উপকার হবে, মানে বাস্তবিক ওয়েতে যেটা আমরা বিচার করতে পারি, সেটা আসলে গ্রহণযোগ্য বেশি বা গুরুত্বপূর্ণ বেশি। এখন দেখো
রিয়েল এস্টিমেটে তিনি বলেছেন, কবিতার আসল গুণ দেখে বিচার, বৈশিষ্ট্য হচ্ছে সত্যিকারের মান নির্ধারণ করে, পক্ষপাত মুক্ত হয়। আর আর্নল্ড এই পদ্ধতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে? এরপরে তার স্টাডি অফ পোয়েট্রির ৬ নম্বর একটি বিষয়বস্তু হচ্ছে ক্লাসিক ভার্সেস মডার্ন পোয়েট্রি। আর্নল্ড ক্লাসিক্যাল কবিতাকে বেশি মূল্য দেন কারণ এতে থাকে গভীরতা, শৃঙ্খলা, উচ্চমান। তিনি ক্লাসিক্যাল যে রাইটিং গুলো ছিল সেগুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন কারণ এখানে রয়েছে গভীরতা, শৃঙ্খলা, উচ্চমান। ঠিক আছে? এখন দেখো ক্লাসিক্যাল যে পোয়েটস রয়েছে হোমার এবং ডান্টে অ্যালিজেরি, এরা হচ্ছে ক্লাসিক্যাল পোয়েটস। হোমার এবং ডান্টে অ্যালিজেরি এরা অনেক পুরাতন, মানে হোমার তো গ্রিকদের নিয়ে লিখছিলেন, তো উনি কত সালে, খ্রিস্টপূর্বে, এরা খ্রিস্টপূর্বের হবে। ডান্টের এই টাইমটা আমার মনে নাই, কিন্তু হোমার হচ্ছে খ্রিস্টপূর্বে 400 সামথিং এইজ, মানে খ্রিস্টপূর্বে 400 কত যেন এরকম। তো ফাংশন 7 নম্বরে আমরা বিষয়বস্তু পাচ্ছি, এটা ফাংশন অফ পোয়েট্রি ইন সোসাইটি। আর্নল্ড বিলিভস পোয়েট্রি প্লেস এ ভাইটাল রোল। আচ্ছা দেখো, এই যে ফাংশন অফ পোয়েট্রি ইন সোসাইটি মানে সমাজে কবিতার একটি প্রভাব রয়েছে বা একটা ফাংশন রয়েছে। তো আর্নল্ড মনে করেন কবিতা মানুষের জীবনে একটি পথ প্রদর্শক, কারণ এর কাজ হচ্ছে নৈতিক শিক্ষা দেওয়া, মানসিক শান্তি দেওয়া, তারপরে জীবনের সত্য প্রকাশ করা। হুম। পোয়েট্রি বিকামস এ স্পিরিচুয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল গাইড। পোয়েট্রি হয়ে যায় একটা আত্মিক এবং কি বলে বুদ্ধিবৃত্তিক গাইড, মানে দিক নির্দেশক। কনক্লুশন আমরা বলতে পারি, দ্য স্টাডি অফ পোয়েট্রি ম্যাথু আর্নল্ড দেখিয়েছেন যে কবিতা শুধু বিনোদন নয়, এটি জীবনের সমালোচনা। ভালো কবিতার প্রয়োজন ভালো কবিতার জন্য প্রয়োজন হাই ট্রুথ ও হাই সিরিয়াসনেস। টাচস্টোন মেথড নিয়ে দিয়ে কবিতার মান বিচার করা যায়। রিয়েল এস্টিমেট হলো সবচেয়ে সঠিক পদ্ধতি। তাই আর্নল্ডের মতে কবিতা মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুভূতির উৎস। তো অবশেষে আমরা এটা বলতে পারি। তাহলে আমরা যদি আবার একবার দেখি যে ম্যাথিউ আর্নল্ড কবিতার পক্ষপাত নিয়ে একটা প্রবন্ধ লিখেছেন, দ্য স্টাডি অফ পোয়েট্রি। পোয়েট্রি বিষয়টা কি এবং পোয়েট্রি কি হতে পারে, এবং মানুষের পোয়েট্রি যখন একজন কবিতা লিখবেন সেই কবিতা আমরা কিভাবে বিচার করব সেই বিষয়গুলোই তিনি লিখছেন। মানে কবিতার গুরুত্ব কি, কবিতার প্রভাব কি, কবিতা কিভাবে বিচার করব, এই সকল কিছুই তিনি এখানে উল্লেখ করেছেন। মূল বিষয় হচ্ছে এটা। এখন এখানে 7টা বিষয় আমরা পাই। পোয়েট্রি অ্যাজ ক্রিটিসিজম অফ লাইফ, পোয়েট্রি অ্যাজ ক্রিটিসিজম অফ লাইফ, দ্য ইম্পর্টেন্স অফ পোয়েট্রি, হাই ট্রুথ অ্যান্ড হাই সিরিয়াসনেস, তারপরে দ্য টাচস্টোন মেথড, তারপরে হচ্ছে দ্য থ্রি এস্টিমেটস, তারপরে ক্লাসিক্যাল ভার্সেস মডার্ন পোয়েট্রি, আর ফাংশন অফ পোয়েট্রি ইন সোসাইটি। তো আমি আশা করি তোমরা মূল বিষয়বস্তুটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আমি আর একবার বলছি, ম্যাথিউ আর্নল্ড হচ্ছেন একজন লেখক, মানে কবি। হুম। তার তো আমরা কবিতা পড়ছি ভিক্টোরিয়ান পোয়েট্রিতে 3rd ইয়ারে, রাইট? তো উনি একটি প্রবন্ধ লিখেছেন, দ্য স্টাডি অফ পোয়েট্রি। তো সেখানে তিনি বলেছেন কবিতার গুরুত্ব, কবিতার বিষয়বস্তু, কবিতা কিভাবে আমরা বিচার করতে পারি সেই বিষয়ে, কবিতা কিভাবে কাজে লাগবে মানুষের উপর, কিভাবে প্রভাব ফেলে, কবিতায় কি কি থাকা উচিত, এই বিষয়গুলোই তিনি মূলত আলোচনা করেছেন। তো সেখানে আমরা 7টি বিষয় পাই। সেটা হচ্ছে পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ, রাইট? 1 নম্বর হচ্ছে পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ, দ্য ইম্পর্টেন্স অফ পোয়েট্রি 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে হাই ট্রুথ অ্যান্ড হাই সিরিয়াসনেস, মানে কবিতায় হাই ট্রুথ থাকতে হবে, হাই সিরিয়াসনেস থাকতে হবে। তারপরে 4 নাম্বার হচ্ছে দ্য টাচস্টোন মেথড, আমরা কিভাবে কবিতাগুলো, মানে নতুন কবিতাকে কিভাবে বিচার করব সেই মেথড, মানে সেই পদ্ধতি তিনি দিয়ে দিয়েছেন। এরপর হচ্ছে দ্য থ্রি এস্টিমেটস 5 নাম্বারে। আর 6 নাম্বারে হচ্ছে ক্লাসিক ভার্সেস মডার্ন পোয়েট্রি। আর 7 নাম্বারে হচ্ছে ফাংশন অফ পোয়েট্রি ইন সোসাইটি, মানে সমাজে কবিতা কিভাবে কাজ করে। এই বিষয়গুলো তোমরা একটু ভালো মতো পড়ে যাবে, তাহলে তোমরা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারবে। এবং আমি তোমাকে আরেকটা বলি, যে যেহেতু পরীক্ষা তোমার সামনেই, তোমাদের সামনে, তোমরা লিটারেরি ক্রিটিসিজম কে খুব মনোযোগ দিয়ে পড়বে। আর একটু যদি বুঝতে পারো, একটু যদি ধরতে পারো, একটু যদি কোটেশন অ্যাড করতে পারো না,
দেখবা এখান থেকে অনেক মার্কস ক্যারি করতে পারবা। কারণ এখানে বেশি লিখতে হয় না। তোমার মেইন বিষয়গুলো উল্লেখ করলেই তোমার মার্কস এখানে আসবে। মানে অঙ্কের মতো মার্কস। এখানে মেইন বিষয়বস্তুটা উল্লেখ করতে পারলেই হবে। যে অনেক ভুরি করে লিখবো অন্যান্য সাবজেক্টের মতো, সেরকম না কিন্তু। লিটারেরি ক্রিটিসিজম কিন্তু যা আছে তুমি সেটাই যদি সুন্দর করে সাজিয়ে লিখতে পারো, তুমি অনেক ভালো মার্কস পাবা। অনেক ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা। আচ্ছা ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।